না, আমি আজকে ইব্রাহিমকে দেখে ভয় পাচ্ছি না। কি করে তাকে দেখে ভয় পাবো? সে না আসলে আজকে আমার কি হতো সেটা কল্পনা করতে নিজের শরীরটা ভয়ে কেঁপে উঠছে। সে আমাকে বাঁচিয়েছে, তাদের হাত থেকে রক্ষা করেছে। আমি তার কাছে ঋণী। আমি কি করে তাকে ভয় পেতে পারি? আমি ইব্রাহিমের সাথে হাঁটা শুরু করি। একসাথে আমরা গ্রামের পথ ধরে হাঁটছি, কেউ কারোর সাথে কথা বলছি না। আমি ইব্রাহিমকে বলি, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি না, আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি। কিন্তু তুমি কে? তুমি কি আমার মতো মানুষ নাকি অন্য কিছু? ইব্রাহিম আমাকে বলে, আমি হচ্ছি মহারাজ হাবিবুল্লাহর সন্তান। আমার বাবার শাসনে 2000 জিন থাকে। আসলে শিফা, আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কখনোই তোমার সামনে আসার সাহস হয় না আমার। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে প্রচুর ভালোবাসি। আমি ইব্রাহিমকে বলি, আপনি যেহেতু আমাকে এতটাই ভালোবাসেন, আপনি আমার নানুর কাছে এসে আমাকে বিয়ে করার প্রস্তাব দিন। আর এটাও বলবেন আপনি যে কোনো মানুষ না, কারণ আমি চাই আমার নানুকে আপনি সত্যিটা বলুন। আর আমার নানু যদি আপনাকে মেনে নেয় তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। ইব্রাহিম আমাকে বলে, ঠিক আছে, তবে তুমি আজকে বাড়িতে গিয়ে আমার আর তোমার বিষয়টা তোমার নানুকে বলবে। আর আগামীকাল আমি আসবো তোমার নানুর কাছে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। ইব্রাহিম আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে যাওয়ার পর নানু যখন দেখে আমার শরীরে অনেক আঘাতের চিহ্ন, তখন নানু আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি তাকে এর সবটা খুলে বলি। নানু সবটা শুনে খুব রেগে যায় আর বলে, আজকে আমি চেয়ারম্যানের কাছে ওই 5 জনের নামে বিচার দিব। আমি নানুকে বলি, সে 5 জন এখন আর বেঁচে নেই, তাদের সবাইকে ইব্রাহিম হত্যা করেছে। নানু আমাকে বলে, ইব্রাহিম সে কে? আমি নানুকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলি, আর এটাও বলি আমিও ইব্রাহিমকে এখন অনেক ভালোবেসে ফেলেছি। আমি নানুকে বলি, তোমার উপর দিয়ে আমরা কোনো কথা বলবো না, তুমি যেটা চাইবে সেটাই হবে, তবে নানু ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আর ইব্রাহিম না এলে হয়তো আমার অনেক বড় একটি সর্বনাশ হয়ে যেত। আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। সে আমার সম্মান রক্ষা করেছে, এখন বাকিটা তোমার উপরে নানু। নানু এটা শোনার পর বলে, ঠিক আছে, তুমি আগামীকাল আমার বাড়িতে আসতে বলো, আমি আগে তার সাথে কথা বলে দেখি, তারপরে তোমাকে জানাবো। কিন্তু পরের দিন ইব্রাহিম আর আমার বাসায় আসে না বিয়ের প্রস্তাব নিয়ে। এভাবে এই 3টি সপ্তাহ চলে যায়, কিন্তু ইব্রাহিম আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি মনে মনে ভাবতে থাকি, সবাই মেয়েদের স্বার্থ বোঝে, হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়েছে, এই কারণে আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিজের জীবনকে নিয়ে আবার ব্যস্ত হতে শুরু করি আর নিজেকে নিজের মতো মানিয়ে নিতে চেষ্টা করি। তবে একদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি শুনতে পাই আমার ঘরের বাইরে থেকে অনেক ঘোড়ার শব্দ আসছে। মনে হচ্ছিল অনেকগুলো ঘোড়া আমার ঘরের আশপাশ দিয়ে ঘুরছে। নানু ঘুমিয়েছিল, তাই আমি আর তাকে ডাকি না। আমি বিষয়টা দেখার জন্য জানালা দিয়ে উকি দেই। জানালাটা খুলে আমি দেখতে পাই আমার ঘরের সামনে 20টি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে আরেকটি ঘোড়ার গাড়িতে একজন মহারাজ বসে আছেন। পিছনে সেই 20টি ঘোড়াতে 20টি সৈনিক বসে আছে। আমি দেখলাম সেই মহারাজের ইশারায় পিছনের 20টি ঘোড়া থেকে 4 জন ঘোড়া থেকে নেমে দাঁড়ায় আর আমার ঘরের দিকে আসতে শুরু করে। আমি এটা দেখে অনেকটা ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে আমার নানুর কাছে এসে তাকে ডাকতে শুরু করি, কিন্তু নানুর ঘুম ভাঙলো না। আমি তাকে জাগানোর অনেক চেষ্টা করি, কিন্তু তার ঘুম কেন ভাঙছিল না আমি বুঝতে পারছিলাম না। তখনই সে 4 জন সৈনিক আমার ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে আর আমাকে একটি সালাম দিয়ে বলে, আপনি ভয় পাবেন না, আপনার সাথে মহারাজ হাবিবুল্লাহ দেখা করতে এসেছে। কি, মহারাজ হাবিবুল্লাহ? তখন আমার মনে পড়ে এই নামটা তো ইব্রাহিম বলেছিল, মহারাজ হাবিবুল্লাহ তার বাবা হয়। আমি সে 4 জন লোককে বলি, তার ছেলের নাম কি ইব্রাহিম? সে 4 জন সৈনিক বলে, হ্যাঁ, মহারাজ আর মহারানী তারা আপনাদের সাথে ইব্রাহিমের বিষয়ে কিছু কথা বলতে চায়। সৈনিকরা আমাকে আরো বলে, আপনার নানুকে ডেকে কোনো লাভ নেই, তার ঘুম ভাঙবে না, তাকে এখন স্বপ্নের মায়ে আটকে রাখা হয়েছে, সেটা আমরাই করেছি যেন আপনার সাথে আমরা কথা বলতে পারি। দয়া করে আমাদের সাথে মহারাজের কাছে আসুন। আমি বুঝতে পারি নানুকে ডেকে আর কোনো লাভ হবে না, তাই আমি সেই 4 জন সৈনিকের সাথে ঘরের বাইরে চলে আসি। আমি হাঁটতে হাঁটতে সেই ঘোড়ার গাড়িটির কাছে আসি যেটার ভিতরে মহারাজ বসেছিল। আমি দেখতে পাই মহারাজের সাথে মহারানীও আছে। মহারানী আমাকে বলে, মা তুমি ভয় পেও না, তুমি ঘোড়ার গাড়ির উপরে চলে এসো। আমি মহারানীর কথা মতো ঘোড়ার গাড়িতে উঠে বসি। মহারাজ কেন জানি না আমার উপরে খুব রেগেছিল। মহারাজ আমাকে বলে, তোমার মতো সাধারণ মেয়ের জন্য আজকে আমার ছেলে এত বড় একটা বিপদে পড়েছে। আমি মহারাজের এসব কথার কিছুই বুঝতে পারছিলাম না। আমার কারণে তার ছেলে বিপদে পড়েছে মানেটা কি? তখনই মহারানী মহারাজকে বলে, আপনি চুপ করুন, এই মানুষের মেয়েটা কি ইচ্ছে করে করেছে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমাদের সমাধান করতে হবে। আমি তাদের কথার কিছুই বুঝতে পারছিলাম না, তারা কি বলতে চাচ্ছে। আমি নিজের ভয় কাটিয়ে মহারানীর কাছে জানতে চাই কি হয়েছে। মহারানী আমাকে বলে, তুমি ইব্রাহিমকে চিনো তাই না? আমি মহারানীকে বলি, হ্যাঁ আমি চিনি তাকে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবেসেছিলাম। কিন্তু সেদিনের ওই রাতের পর থেকে ইব্রাহিম আমার সাথে আর দেখা করতে